সনদ দেখালেই ষাটোর্ধ্ব ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। করোনা সংক্রমণ রোধে ব্যবস্থা নিতে প্রতি জেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি। ইউপি নির্বাচন ঘিরে কুষ্টিয়ায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত। কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক অবরোধ। ইসি গঠনে রাষ্ট্রপতি সংলাপে বিএনপির অংশগ্রহণে আওয়ামী লীগের তাগিদ। তারিখ নির্ধারণের পর এজেন্ডা চূড়ান্ত করবে সরকারি দল। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার সম্প্রসারণ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সমঝোতা চুক্তি সইয়ের সম্ভাবনা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতার শিক্ষা নিজ ঘর থেকে শুরু করার আহ্বান। রাজধানীতে নেট জিরো নাটক মঞ্চায়ন। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন 60 বছরের বেশি বয়সী ও ফ্রন্টলাইনাররা এখন থেকেই তাদের 2 ডোজের টিকার কার্ড দেখিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন। ডিসেম্বরের শেষের দিকে অ্যাপের মাধ্যমেও এই কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের জাহিদ মালিক বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ হয়েছে। সংক্রমণ কমে গেলেও তা ধরে রাখতে হবে। মন্ত্রী সতর্ক করেন, ওমিক্রন বাংলাদেশ সহ 90টি দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে, এজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন যারা বুস্টার ডোজ নেবেন তাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি। আমাদের এই যে একটা ভ্যাকসিন কার্ডের মাধ্যমে তারা যদি আসে কার্ড নিয়ে, তাহলে তাদেরকেও আমরা বুস্টার ডোজ দিয়ে দিব যাদের প্রাপ্য রয়েছে, অর্থাৎ 60 ঊর্ধ্ব এবং যারা প্রথমে এই আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, সম্মুখ সারির যোদ্ধা যারা আছে, বিশেষ করে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য বাহিনীর ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ, এদের আস্তে আস্তে সকলকে আমরা দিব। করোনা ভাইরাসের ওমিক্রন ধরন বিবেচনায় বড়দিন ও নববর্ষের কিছু অনুষ্ঠান বাতিলের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ঝুঁকি নিয়ে জীবন বাতিল করার চেয়ে একটা অনুষ্ঠান বাতিল করা অনেক ভালো। ডেল্টার চেয়ে ওমিক্রন উল্লেখযোগ্য দ্রুত হারে ছড়াচ্ছে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। তারপরও 2022 সালেই মহামারীর ইতি টানার প্রত্যয় জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, এই মুহূর্তে ডেল্টা নয় বরং ওমিক্রনই যুক্তরাষ্ট্রে সংক্রমণের জন্য দায়ী প্রধান ভ্যারিয়েন্ট। নোভাভ্যাক্সের করোনা টিকা নোভাক্স কোভিড শর্ত সাপেক্ষে অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। নোভাভ্যাক্স বলছে, তাদের টিকা উত্তর আমেরিকায় ট্রায়ালে করোনার বিরুদ্ধে 90% বেশি কার্যকারিতা দেখিয়েছে। জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি। লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের ব্যাপারে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশও অতীতে বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারে তথ্য পেতে এ ধরনের উদ্যোগ নিয়েছিল। লাদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাই করেছিল। আমেরিকার পুরস্কার ঘোষণা ফলপ্রসূ হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, চীন, রাশিয়া ও পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ রোহিঙ্গা ইস্যুতে কোনো চাপ দিচ্ছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আরও বেশি চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। আপনার যাদের শাস্তি হয়েছে এই 2 জন পলাতক, তো কোথায় কোন দেশে আছে ওই ডোম,
মেবি এইটা ফেলে আমরা যে প্রচেষ্টা তাদের ধরার চেষ্টা এটা একটু ধরা শুধু সহজ হবে। দে শুড ফেস দ্য ডাইরেকশন। ওদের তো কি হয়ে গেছে, কেস হয়ে গেছে, জাজমেন্টও হয়েছে, তারপর পালিয়ে গেছে। এখন যদি এই এর কারণে ওদের ধরা সম্ভব হয়, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহভাজন বরখাস্ত মেজর জিয়া এবং আকরাম হোসেনের ব্যাপারে তথ্যের জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির এক টুইট বার্তায় জিয়াউল হক ও আকরাম হোসেনের ব্যাপারে কোনো তথ্য জানা থাকলে তা পাঠাতে একটি ফোন নম্বর দেয়া হয়। টুইটে দেওয়া নম্বরটিতে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। 2015 সালের 26শে ফেব্রুয়ারি ঢাকায় বইমেলা থেকে বেরিয়ে আসার সময় সন্ত্রাসীরা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে। সে সময় তার স্ত্রী ফরিদা বন্যা আহমেদ গুরুতর আহত হন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থী সহ 30 জন আহত হয়েছেন। এই ঘটনায় আহত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের সমর্থকরা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এলাকাবাসী জানিয়েছেন, মিন্টু ফকির তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে করে নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমিন মণ্ডলের সমর্থকরা তার উপর হামলা চালায়। এতে প্রার্থী মিন্টু ফকির সহ বেশ কয়েকজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে মিন্টু ফকিরের সমর্থকদের সাথে মমিন মণ্ডলের সমর্থকদের সংঘর্ষ বাধে। মিন্টু ফকিরের সমর্থকদের অভিযোগ, মমিন মণ্ডলের সমর্থকরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকিরের সমর্থকরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপির নিজেদের স্বার্থে যাওয়া উচিত বলে মনে করে আওয়ামী লীগ। আর রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের মতবিনিময়ের তারিখ নির্ধারণের পর আওয়ামী লীগ এজেন্ডা ঠিক করবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন। প্রথম দিন রাষ্ট্রপতির সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির নেতারা। এখনও আওয়ামী লীগ বিএনপির সংলাপের তারিখ নির্ধারণ হয়নি। তবে এরই মাঝে বিএনপি নেতারা রাষ্ট্রপতির সাথে সংলাপে অনাগ্রহ প্রকাশ করে আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। আওয়ামী লীগ নেতারা এর সমালোচনা করছেন। বিএনপি রাজনীতিতে ফিরে আসবেন, রাজনীতির সঠিক ধারায় ফিরে আসবেন এবং তারা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা আমন্ত্রণ জানালে আমন্ত্রণে অংশগ্রহণ করবেন। সেখানে গিয়ে তাদের অনেক কথা থাকতে পারে, মন উজাড় করে সেখানে গিয়ে বলে আসতে পারেন। কারণ তিনি তো সাংবিধানিকভাবে দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি। তাদের তো এক জায়গায় বলতে হবে, একটি জায়গায় সাংবিধানিক জায়গায় বলতে হবে। রাষ্ট্রপতির সাথে সংলাপের তারিখ এখনো নির্ধারণ না হলেও এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। আমন্ত্রণ জানার পরে আমরা একটি সভায় মিলিত হব। মাননীয় নেত্রী, মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, তার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় প্রতিনিধি দলও ঠিক হবে এবং আলোচ্য বিষয়গুলি নিয়েও ওনার যে এজেন্ডা থাকবে সেই এজেন্ডার উপর আমাদের মতামত সেখানে নিয়ে মাননীয় নেত্রী নির্ধারণ করবেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, সংবিধান অনুযায়ী সময় মতো আগামী জাতীয় নির্বাচন হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সহ এই সফরে বেশ কিছু সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে ডকুমেন্ট ছাড়া বিনা শর্তে বৈধ করা ও সরাসরি ব্যবসার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা। আলী আসগরের ভিডিও চিত্রে মালদ্বীপ থেকে চকর মালিথার রিপোর্ট। সর্বশেষ 2011 সালে সার্ক সম্মেলনে অংশ নিতে মালদ্বীপ এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 বছর পর দ্বিপাক্ষিক ইস্যুতে প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর। এই সফরে স্বাস্থ্য, শিক্ষা, যুব ও ক্রীড়া সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে এই সফরকালে দেশটির সংসদে
ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম যেটা হবে সেটা হচ্ছে মালদ্বীপের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর তার নিজস্ব একটা এজেন্ডা, উনি আমাকে প্রথমেই বলে দিয়েছিলেন। মালদ্বীপে আমাদের প্রবাসী কর্মী যারা অনিয়মিত আছে তাদেরকে নিয়মিতকরণ, শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রমী যারা অদক্ষ শ্রমিক তাদের ব্যাপারে নিষেধাজ্ঞাটা এখনো বলবৎ আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা তুলে ধরবেন। দ্বীপের দেশ মালদ্বীপে বর্তমানে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ব্যবসা, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন সহ মালদ্বীপের অগ্রযাত্রায় বছরের পর বছর অবদান রাখছেন তারা। তবে তাদের মধ্যে 50,000-এর বেশিরই বৈধ কাগজপত্র নেই। মালদ্বীপ সরকারকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলবেন যে সবাইকে যাতে বিনা শর্তে আপনারা বৈধকরণ করে দেয় আর কি। আর আমরা যারা বাংলাদেশি ব্যবসায়ী, আমরা চাই অন্য দেশের মতো সরাসরি আমরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লাইসেন্স নিয়ে আমরা বিজনেস এখানে করতে চাই। এই সুযোগে করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী আসলে। আমরা বৈধভাবে চলতে চাই। দ্বিতীয়ত এই দেশে আমরা কর্ম করি, যে স্যালারিটা তো প্রত্যেক মাসে মাসে পাই, এরকম কিছু আমরা চাই। আকাশপথে সরাসরি ফ্লাইট চালু হলেও মালদ্বীপের সাথে পণ্য পরিবহনের জন্য সরাসরি কোনো জাহাজ চলে না। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে যা খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর 3 দিনের এই সফরে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করছে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশে প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফরের মধ্য দিয়ে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং মালদ্বীপে জনশক্তি রপ্তানির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চকর মালিথা, চ্যানেল আই, মালে, মালদ্বীপ। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নেট জিরো নাটক মঞ্চায়ন হয়েছে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। নাটকটির উদ্বোধন করে পরিবেশ সংরক্ষণের সচেতনতা শিক্ষা নিজ নিজ ঘর থেকে শুরুর তাগিদ দিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। শৌমিক আহমেদের রিপোর্ট। নেট জিরো বা কার্বন নিউট্রালিটি বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ ও গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি রোধের লক্ষ্যকে নেট জিরো লক্ষ্য বলা হচ্ছে। বাংলাদেশ দায়ী না হলেও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত। জলবায়ু নিয়ে জরুরি অবস্থা মোকাবেলায় নানা ফোরামে সরব হয়েছে বিভিন্ন সংগঠন। নানা কর্মকাণ্ডের পাশাপাশি ধরিত্রী বাঁচাতে নাটকের মাধ্যমে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অফ ইকো ঢাকা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যারা প্রাণবৈচিত্র্য পরিবেশ নিয়ে কাজ করেন, তারা এই দেশে খুবই মুখ্য একটি সংগঠন। তারা আমাদের সাথে ফিলান্থ্রপিক পার্টনার হিসেবে সংযুক্ত হয়েছে, তারা একাত্মতা প্রকাশ করেছে। এরকম আরও 9টি ক্লাব আমাদের সাথে আছে আমাদের ইকো থিয়েটার প্রজেক্টে, তারা অংশীদার হয়েছে প্রথম নাটক মঞ্চায়নে। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। চ্যানেল আই এর নিউজটা গেলেই বোঝা যায় যে এখনকার দিনে স্যাটেলাইট চ্যানেলগুলোতে তো আসলে বাণিজ্যিক সংবাদ, তো একটি সেগমেন্ট প্রতিদিন, সেটা হোক ট্যানারির বর্জ্য, হোক পানি দূষণ, হোক বায়ু দূষণ, হোক শব্দ দূষণ, আমার কাছে যে জিনিসটুকু সবচাইতে মনে হয় যে মানুষকে প্রতিদিন পৌঁছে দেয়া যে না, পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে, পরিবেশের বিপর্যয় হচ্ছে, এটা আর কেউ করছে না। ক্রিয়েটিভ ফিল্ম আলাদা করে, গল্প আলাদা করে, কবিতা এগুলো তৈরি হয়েছে কিনা বা কতটুকু হচ্ছে, এর পরিমাণ খুবই সংকীর্ণ। সেই জায়গা থেকে এরকম একটা ভাবনা, আমি মনে করি এটা একটা সুযোগ। এমফি স্পেস একটা প্ল্যাটফর্ম যারা রোটারি ক্লাব অফ ইকো ঢাকার এই প্রস্তাবনাকে সাথে নিয়ে প্রথম পরিবেশনার নেট জিরো তৈরি করেছে। এমন ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষার বড় চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। যেই প্রাণী আমাদের আশেপাশে আছে অথবা যে গাছপালা আমাদের আশেপাশে আছে, সব কিছু মিলিয়ে সবারই কিন্তু একটা অবদান আছে এই পরিবেশ প্রকৃতির প্রতি। কতটুকু জানি আমরা কতটুকু তার গভীরে যাই, আমরাও যাই না, আমাদের বাচ্চাদেরও শেখাই না। আমরা এই শিক্ষাটা যদি বাড়ির থেকে শুরু করতে পারি, তাহলেই কিন্তু এই যে বাচ্চারা যারা বড় হবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারাই কিন্তু আবার আমাদের শুধরাবে এবং এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখবে। সুতরাং এই আন্দোলনটা শুরু হওয়া উচিত একেবারে বাসার থেকে, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। কারিকুলামে কিন্তু তেমন জোরালো কিছু দেখি না পরিবেশ প্রকৃতিকে নিয়ে, সুতরাং সেখানেও জোর দিতে হবে। ইকো ক্লাব ঢাকা যে কাজটি করতে যাচ্ছে সেটা কিন্তু সত্যি আমি বলবো
একটা শুরু যাত্রা, এবং এইখান থেকে হয়তো অনেক কিছু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সামনের দিকে। পরে পরিবেশ সচেতনতামূলক নাটক নেট জিরো মঞ্চস্থ হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে 11 দিন কোয়ারেন্টাইন শেষে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শুরু। 3 ডিপার্টমেন্টেই কাজ করছে টিম টাইগার্স। এরপর আবারও আমন্ত্রণ। প্রায় 2 বছর পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় রবীন্দ্র অধ্যয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন, অর্থনীতি, ব্যবস্থাপনা এবং সঙ্গীত বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের 150 জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ডক্টর শাহ আজম শান্তনু সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সে সময় উপস্থিত ছিলেন। করোনা মহামারী এবং শিক্ষার্থী আন্দোলনের কারণে প্রায় 2 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। 8 ডিসেম্বর নতুন উপাচার্য যোগদানের পর শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালন এবং আজকের পরীক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রাতিষ্ঠানিক ও শিক্ষা কার্যক্রমে ফিরেছে। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীয়তপুরের স্বাস্থ্যসেবাকে আধুনিক ও যুগোপযোগী করতে নির্মিত হচ্ছে 250 শয্যার হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে 2022 সালের জুন মাসে হাসপাতালটি চালু করার পরিকল্পনা তাদের। এতে জেলার মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরের 14 লাখ লোকের অনুপাতে জেলার সদর হাসপাতালটির শয্যা সংখ্যা অনেক কম। নেই আধুনিক যন্ত্রপাতি। জটিল রোগীদের ঢাকা, বরিশাল, চাঁদপুর ও ফরিদপুর নিতে হয়। জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2019 সালে 35 কোটি টাকা ব্যয়ে 250 শয্যার 12 তলা নতুন ভবনের কাজ শুরু হয়। শয্যা সংখ্যা একটু বেশি বাড়ানো হতো, তাহলে আমাদের রোগীদের সুযোগ সুবিধা ভালো পাওয়া যেত। 250 বেডের হাসপাতাল চালু হয়ে গেলে আমাদের চিকিৎসাটা ভালো হবে। আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছি না, তাই 250 শয্যা হসপিটালটি চালু হলে আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবো। 250 শয্যার এই হাসপাতালটি শরীয়তপুরবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। আমাদের নতুন 250 শয্যা হসপিটাল নির্মাণ হচ্ছে, এর চালু হয়, তারা আমাদের শরীয়তপুরবাসী আধুনিক এবং উন্নত চিকিৎসা পাবে। শরীয়তপুরবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ চলমান রয়েছে। নতুন ভবনটি চালু হলে শরীয়তপুরবাসী আরও উন্নত আধুনিক চিকিৎসা পাবে। 1985 সালে শরীয়তপুর সদর হাসপাতালটি 50 শয্যা দিয়ে শুরু হয়। এরপর জেলায় হাসপাতালে তেমন কোনো উন্নয়ন হয়নি। আধুনিক এই হাসপাতালটি চালু হলে জেলাবাসী উপকৃত হবে বলে মনে করছে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। বাংলাদেশের সকল শিশুর জন্য আশা, আনন্দ ও ন্যায্যতা স্বর্ণালী 50 বছরে এই স্লোগান নিয়ে রাজশাহীতে বর্ণিল আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে। রাজশাহীর তানোর উপজেলা পরিষদে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা। তানোর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে নিটোলটাড়া কৃষি সংবাদ। করোনার কারণে প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার জমজমাট হয়ে উঠেছে গদখালির ফুলের বাজার। চাহিদা ও দাম ভালো পাওয়ায় করোনার সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অঞ্চলের ফুল চাষিরা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
গত 2 বছর ধরে বৈশ্বিক মহামারী করোনায় ফুল ব্যবসায় ধস নামে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সেই চিরচেনা পরিবেশে ফিরে এসেছে গদখালির ফুলের মোকাম। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে এবছর প্রায় 1,20 লাখ টাকার ফুল বিক্রি হয়েছে বাজারে। 1.5 বছর ধরে আমরা ফুলের চাষি এবং ফুলের ব্যবসায়ীরা অনেক মার খাইছি, তবে আশা করি এখন ফুলের বাজারটা একটু কিছুটা ভালো হয়ে আসছে। ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ফুল সেক্টর। বর্তমানে খুব ভালো আছি, যদি সামনে করোনা না আসে আমরা যেভাবে জমজমাট বাজার চলছে এইভাবে যদি আমরা পর্যক্রমে থাকে তাহলে আমরা সামনে শুনে আমাদের যে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত আমরা পৌঁছায় যাব। পরিস্থিতি ভালো আছে, যদি করোনার প্রভাব যদি আর না পড়ে তাহলে মোটামুটি আমরা ব্যবসা কিংবা আমার চাষিরা বাজার ভালো পাবে। আগামী 1 জানুয়ারি, তারপরে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন উপলক্ষে আমরা যদি এই বাজারটা পাই তবে কিছুটা আগুতে পারবো। তবে আবারও ব্যবসা বাণিজ্যের সুদিন ফিরছে, আশাবাদী বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। যদি দেশ স্বাভাবিক থাকে তাহলে আমরা বিগত দিনে যে উৎপাদনের এবং সম্ভাবনা যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই ফুল সেক্টর এগিয়ে যাচ্ছিল সেটা আমরা ঘুরে দাঁড়াতে পারবো। প্রতিদিন ভোরে গদখালিতে ফুলের হাট বসে। বিভিন্ন দিবস ছাড়াও বছরব্যাপী এখান থেকে সারা দেশে ফুল সরবরাহ হয়ে থাকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাহাড়ি কন্যা রাঙামাটির পর্যটন। শীতের শুরুতেই পর্যটকে মুখর হ্রদ পাহাড়ের জনপদ। মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্রে সৌমিকা আহমেদের রিপোর্ট। দেশের পার্বত্য অঞ্চলের মধ্যে ভ্রমণ প্রেমীদের কাছে রাঙামাটির আলাদা আবেদন রয়েছে। মেঘে মোড়া পাহাড় আর হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ছুটে আসেন পর্যটকরা। এবারও মৌসুমের শুরুতেই পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতে। পরিবার পরিজন নিয়ে বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। রাঙামাটির পরিবেশ খুব ভালো লাগছে, কারণ প্রকৃতির যে এত সৌন্দর্য এখানে লুকায়িত আছে, এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। ট্যুরিজম প্লেস তো স্বাভাবিক, ন্যাচারালি একটু ভিড় হবেই, সব মিলে ভালো লাগছে। সিনিক বিউটিটা অনেক সুন্দর, সেই জন্যই দেখার জন্য আসা। আসলে গত বছর তবে এর আগে বছর ছিলাম, পরিবেশ তেমন ভালো ছিল না, কিন্তু বর্তমানে পরিবেশ অনেক ভালো হয়েছে। নৌকাতে চড়ছি, পশু প্রাণী দেখছি এবং জার্নিটা খুবই মজার হচ্ছে। অতিথি চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সাজেক সহ রাঙামাটির রিসোর্টগুলো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভালো পর্যটক আসছে, আমরা আগে থেকে প্রিপারেশন ছিল, আমরা যথাযথভাবে বোট সার্ভিস দিয়ে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত রাঙামাটিতে পর্যাপ্ত পর্যটক থাকবে এবং আমরা এমন ব্যবস্থা করেছি যাতে পর্যটকদের রাঙামাটি এসে কোনো কষ্ট পেতে না হয়। আমি আশা করছি আমরা এইভাবে কিছুদিন আমরা সময় পেলে আমাদের ক্ষতিগুলো কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। কানাডার ভ্যাঙ্কুভারে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসার পাশাপাশি উন্নয়ন যাত্রায় ভূমিকা রাখার প্রত্যয় জানান প্রবাসীরা। ভ্যাঙ্কুভার থেকে নাহিদ নাসরিনের রিপোর্ট। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিজয়ের 50 বছর উদযাপনে ভ্যাঙ্কুভারে শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। 5 দশকে বাংলাদেশের পথ চলার প্রশংসা করেন বিশিষ্টজনরা। 1971 to now, in 50 years, they have come long ways. Today, if we look at Canada, people of Bangladesh region are helping Canada economy grow. 50 years ago, it became an independent country, overcoming more adversity, and it had difficulties even since then. But it's a country of great resiliency because of the creativity, the energy, and the hope. এই অগ্রযাত্রায় ভূমিকা রাখার অঙ্গীকারও জানান প্রবাসীরা। যে যার জায়গাতে আছে সেখান থেকেই বাংলাদেশকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে আমরা নিজেদেরকে ভালো লাগবে, নিজেদের ভিতরেও ভালো লাগবে। আমরা চাই আমাদের দেশের অগ্রগতি অব্যাহত থাক, সেজন্য আমাদের প্রবাসীরা আমাদের যা করার আমরা করে যাব
এবং এটা অব্যাহত থাকবে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সঙ্গে ছিল শিশুদের নানা মনোমুগ্ধকর পরিবেশনা। পঞ্চাশ বছরে দেশের অগ্রযাত্রায় আজ গর্বিত প্রবাসী বাংলাদেশিরা। উন্নয়নের এই অগ্রযাত্রায় আগামী দিনেও তারা রাখতে চান অগ্রণী ভূমিকা। নাহিদ নাসরিন, চ্যানেল আই, ভ্যাঙ্কুভার, কানাডা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য গাথা মুক্তির গানের চিত্রগ্রাহক ও সাংবাদিক লিয়ার লেভিন বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের মানুষের সম্মান দেখে তিনি অভিভূত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লিয়ার লেভিন এসব কথা বলেন। মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সৌদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা সহ বিশিষ্টজনেরা। একটি শান্তিপূর্ণ এক স্বদেশের পৃথিবী চাই, এই জন্য আমরা আজকে উচ্চারণ করতে চাই। ডিএম আমাদের পাশে আছে, আগের সময়ের ডিএম, তারপরের সময়ের অসংখ্য অসংখ্য ডিএম আমাদের পাশে থাকবে বলে আমরা মনে করি। Making allowed me to observe life and now death through a sharply focused lens. I could remain objective between the viewfinder and the action. Perhaps I hoped I could use the results of my skill to open the world's eyes and influence an audience of caring people as I had the year before. আব্দুল খালেক মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মমতাজ খালেক আজ ভোরে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মমতাজ খালেক বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি ছিলেন। তিনি বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর মাতা। আসরের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজার নামাজ হবে। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।